আসসালামু আলাইকুম, আমি ফরহাদ। আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র র্যামিল অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনটা যশোবোর্ড এসে আসছিল। দেখো, এখানে বলছে কয়েক প্রশ্নে বলছে যে কোন কোন দফা র্যামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ। এই প্রশ্নটা 90% মধ্যে, যত বোর্ড কোশ্চেন 9টার মধ্যে 7টার মধ্যে 7টা থেকে 6টার মধ্যে এই কোশ্চেনটা থাকে। তার বলছে র্যামিল প্রস্তুত করো, তারপর বলছে চলতি সম্পদ চলতি দায়, এটার মধ্যে আরেকটা বলতে পারবে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়। এটা এগুলোই থাকে। এখন দেখো, এখানে প্রথম বলছে সুনাম। তাহলে সুনামটা কি? সুনামটা হচ্ছে স্থায়ী সম্পদ। কি সম্পদ? আমরা জানি সম্পদ কত প্রকার? 4 প্রকার। চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, অলিক সম্পদ। এটা হচ্ছে কি সুনাম। যেমন সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। তারপর এখানে বলছে কি মূলধন। তো আমরা কি জানি মূলধন মালিকানা সত্ত্ব। আমরা জানি কি মূলধন মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি ক্রেডিট। এখন দেখো, মূলধন হচ্ছে ক্রেডিট। তাহলে যদি থাকতো মূলধনের সুদ, তাহলে মূলধনের সুদ ডেবিট। একটা কথা মনে রাখবে, মূল দফা যেদিকে তার সুদ হবে বিপরীত দিকে। মূল দফা যেদিকে তার সুদ হবে বিপরীত দিকে। তাহলে আমরা জানি কি মূলধন হচ্ছে যে ক্রেডিট, মূলধনের সুদটা ডেবিট। সেম ভাবে যদি থাকতো উত্তোলন, আমরা জানি কি উত্তোলন হচ্ছে ডেবিট। তাহলে উত্তোলনের সুদটা কি হতো? ক্রেডিট হতো। আচ্ছা, উত্তোলনটা কি? উত্তোলন হচ্ছে একটা মালিকানা সত্ত্বের অংশ। তাহলে মালিকানা সত্ত্বের অংশ হলে এটা ডেবিট হলে কিভাবে? দেখো, খেয়াল করো, উত্তোলন, আয়কর, জীবন বীমা উত্তোলন, আয়কর, জীবন বীমা উত্তোলন, এই তিনটা মালিকানা সত্ত্বকে হ্রাস করে। তো আমরা কি জানি মালিকানা সত্ত্বকে হ্রাস করলে কি হয়? ডেবিট হয়। এই জন্য এগুলো কি ডেবিট। আয়কর, জীবন বীমা উত্তোলন। তাহলে এগুলো সুদ কি হবে? ক্রেডিট হবে। তারপরে খেয়াল করে এখানে কি বলছে? নগদ তহবিল এক। আমরা কি জানি চলতি সম্পদ, সকল চলতি সম্পদ 1/1/2022 এরকম থাকলেই চলতি সম্পদ 1/1 র্যামিলে অন্তর্ভুক্ত হবে না। কেন হবে না? দেখো, খেয়াল করো কেন হবে না। চলতি সম্পদ চলতি সম্পদ 1/1 টাকাগুলা চলতি সম্পদের তো এখানে তো 1/1 লিখছি, এটা হচ্ছে ফার্মিক। এগুলো গিয়ে সমাপনীর মধ্যে অ্যাড হয়, এর জন্য এগুলো অন্তর্ভুক্ত হয় না। এখানে নগদ তহবিল 1/1 বলছে না। তারপরে যদি বলে আমাদের সমাপনী নগদ তহবিল, এটার মানে হচ্ছে যে এই টাকাগুলোর মধ্যে, ধরো আমার 23,000 টাকা নিয়ে হাতে নগদ নিয়ে ব্যবসা শুরু করছি, আমার বছর শেষে যাই কত আছে? 10,000 টাকা। এখন বলো 23,000 টাকা হবে নাকি 10,000 টাকা হবে? অবভিয়াসলি 10,000 টাকা হবে। কারণটা হচ্ছে কেন? তুমি 23,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছো, তখন তোমার হাতে ছিল টাকাগুলা। আমার শেষ পর্যন্ত গিয়ে কত আছে? 10,000 টাকা। এই 10,000 টাকায় আমার র্যামিলে অন্তর্ভুক্ত হবে। তাহলে চলতি সম্পদ 1/1 র্যামিলে অন্তর্ভুক্ত হবে না। তাহলে এই দফাটা কয়ের মধ্যে হবে? তারপর হচ্ছে সমাপনী নগদ তহবিল। তাহলে এটা হবে, এটা চলতি সম্পদ। কি সম্পদ? এটা চলতি সম্পদেও হবে না, চলতি সম্পদেও যাবে না, তারপরে র্যামিলে অন্তর্ভুক্ত হবে না। এইরকম দেখলে একদম কাই। দেখো, তারপর হচ্ছে মজুত পণ্য 1/1। তাহলে এটা কি মজুত পণ্য? ফার্মিক মজুত পণ্য। তো আমরা জানি ফার্মিক মজুত পণ্য হচ্ছে ব্যয়। ফার্মিক মজুত পণ্য হচ্ছে কি? ব্যয়। ফার্মিক মজুত পণ্য হচ্ছে যে যেটি দিয়ে প্রথমে আমরা ব্যবসা শুরু করছি ওটা। আর সমাপনীটা হচ্ছে অবিকৃত পণ্য, যেগুলো সারা বছর ব্যবসা করার পরে থেকে গেছে, ওগুলাকে বলবো সমাপনী মজুত পণ্য। আমরা জানি কি সমাপনী মজুত পণ্য র্যামিলে অন্তর্ভুক্ত হয় না। তবে কখন হয়? প্রশ্নে যদি সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় লেখা থাকে, তখন সমাপনী মজুত পণ্য র্যামিলে অন্তর্ভুক্ত হবে, ফার্মিক মজুত পণ্যটা হবে না। কেন হবে না? কারণ আমরা জানি কি সমন্বিত ক্রয় সূত্র কি? আমরা গতকালে ক্লাসে নিয়েছি। সমন্বিত ক্রয় সূত্র হচ্ছে ফার্মিক মজুত পণ্য যোগ নিক্রয় বিয়োগ সমাপনী মজুত পণ্য। তাহলে খেয়াল করো তো, সমন্বিত ক্রয় সূত্রটা হচ্ছে ফার্মিক মজুত পণ্য।
প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয়, এটা থেকে আমরা কি বিয়োগ দিই? সমাপনী মজুত পণ্যটা বিয়োগ দিই। তাহলে দেখো সমন্বিত ক্রয়ের মধ্যে কি প্রারম্ভিক মজুত পণ্যটা যোগ করি না? তাহলে অলরেডি কিন্তু সমন্বিত ক্রয়ের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য জিনিসটা অন্তর্ভুক্ত আছে। আরেকবার যদি করি তাহলে এটা দুইবার অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাহলে তো আমাদের উত্তর মিলবে না। কিন্তু সমাপনী মজুত পণ্য বাদ দিই, মানে সমন্বিত ক্রয়ের মধ্যে সমন্বিত ক্রয় কি করি? সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে রাখি। কিন্তু যখন সমাপনী মজুত পণ্য প্রশ্নে থাকবে তখন প্রারম্ভিকটা হবে না, প্রারম্ভিক মজুত পণ্যটা হবে না, সমাপনী মজুত পণ্য হবে। তারপর দেখো পণ্য ক্রয়, তো আমরা জানি ক্রয় হচ্ছে ব্যয়, সমাপনী মজুত পণ্য এইটাই মাত্রই বুঝেছি। এখানে এখন র্যা মিলে অন্তর্ভুক্ত হবে না। কারণ কেন হবে না? কারণ এখানে তো প্রশ্ন তো সমন্বিত ক্রয় নেই। তাহলে সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় থাকলে তখন আমরা সমাপনী মজুত পণ্যকে র্যা মিলে অন্তর্ভুক্ত করব, প্রারম্ভিককে করব না। এটা হচ্ছে, এটা র্যা মিলে না গেলেও এটা কিন্তু চলতি সম্পদে আসবে মাস্ট। এটা চলতি সম্পদ, বছরের শেষে এগুলো জমাছে। তারপর দেখো অগ্রিম গ্রহণ। আচ্ছা, গ্রহণ মানে কি? ধরো তুমি যেটি আয় করার আশায় আয় করছো, ও তুমি ওটা অগ্রিম নিয়ে নিছো। ধরো সেবা দিবে বলে এই টাকাটা অগ্রিম নিয়ে নিছো, যেমন অগ্রিম সেবা এগুলো অগ্রিম সেবা, আর এগুলো হচ্ছে দায়। কারণ কেন? তুমি অগ্রিম নিয়ে নিছো, তার থেকে দায়বদ্ধ। যেমন ধরো কোনো কিছু আয় করতে চাইছো, যেমন অডিট ফ্রি, তারপরে হচ্ছে এগুলো বিভিন্ন ধরনের ধরো সেবা দেওয়ার আগে তুমি অগ্রিম নিয়ে নিছো, এগুলো হচ্ছে দায়। তারপর বলছে মণিহারি, এখানে মণিহারি এক দিছে। দেখো মণিহারির ক্ষেত্রেও সেম ভাবে একটা প্রবলেম হয়। এখানে মণিহারি মজুদ আর আরেকটা হচ্ছে সমাপনী মণিহারি। আমরা র্যা মিলে সমাপনীর মতো সমাপনী মণিহারি র্যা মিলে অন্তর্ভুক্ত হবে না, প্রারম্ভিক মণিহারি র্যা মিলে অন্তর্ভুক্ত হয়। প্রারম্ভিক মণিহারিটা কি? ব্যয়। প্রারম্ভিক মণিহারিটা কি? ব্যয়। এখন কথা শোনো, যেটা আমাদের বিভিন্ন বইয়ের মধ্যে এই লেখাটা থাকে না, ওটা হচ্ছে যে প্রশ্নে যদি ব্যবহৃত মণিহারি থাকে, মানে সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয়ের মতো প্রশ্নে যদি ব্যবহৃত মণিহারি লেখাটা থাকে, তখন কিন্তু প্রারম্ভিক মণিহারিটা হবে না, সমাপনী মণিহারিটা হবে। এটা খেয়াল রাখবে। যদি সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয়ের মতো ব্যবহৃত মণিহারিটা থাকে, তখন কিন্তু এই প্রারম্ভিক মণিহারিটা হবে না, হবে কোনটা? সমাপনী মণিহারি। তাহলে এখন তো এখানে ব্যবহৃত মণিহারি দিয়ে নাই, তাহলে আমরা মণিহারিটাকে কোথায় লিখবো? ব্যয়ের দিকে লিখবো। তারপর হচ্ছে বই ফেরত। কি ফেরত? বই ফেরত। আচ্ছা, এটা যদি মনে না থাকে, এটা খেয়াল করো। আচ্ছা দেখো তো, ক্রয় করলে কি হয়? ক্রয় করলে পণ্য আসে, তাহলে ফেরত দিছি, ক্রয় করে ফেরত দিছি, তার মানে অবশ্যই তো কি হবে? বই হবে, মানে আবার পাঠিয়ে দিয়েছি, তার মানে কি ফেরত? বই ফেরত। ক্রয় ফেরতের অন্য নাম কি? বই ফেরত। তাহলে আমরা জানি কি ক্রয় ডেবিট, তাহলে বই ফেরত কি? ক্রেডিট। বই ফেরত কি? ক্রেডিট। তারপর হচ্ছে বিক্রয়, তো আমরা জানি কি বিক্রয় হচ্ছে আয়। বিক্রয়টা কি? আয়। বিক্রয় করলে কি হয় বলো তো? বিক্রয় করলে আমাদের থেকে পণ্যটা চলে যায়। এখন তোমাকে আবার ফেরত দিলে কি হবে? আনতে হবে না? মানে আমাকে ফেরত দিচ্ছে, তাহলে আনতে ফেরত। বিক্রয় ফেরতের অন্য নাম কি? আনতে ফেরত। তো আমরা জানি বিক্রয় হচ্ছে ক্রেডিট, আনতে ফেরত কি? ডেবিট। তারপর দেখো বকেয়া ভাড়া। যে কোনো আমরা গতকালে ক্লাসে বুঝেছি, ভাড়া যদি ব্যয় যদি বকেয়া হয়, ব্যয় বকেয়া হলে কি? দায়। যেমন ভাড়া বকেয়া, বেতন বকেয়া, যাবতীয় যতগুলো ব্যয় বকেয়া হবে সবগুলো কি হয়ে যাবে? দায়। দেখো তারপরে হচ্ছে শিক্ষানবিশ সালামি। এখানে দেখো কি? শিক্ষানবিশ সালামি। শিক্ষানবিশ সালামিটা হচ্ছে আয়, আর শিক্ষানবী ভাতা ব্যয়। এখন কথা হচ্ছে শিক্ষানবিশ সালামি জিনিসটা কি? শিক্ষানবিশ সালামি হচ্ছে যে যদি তুমি কোনো কারখানা বা দোকানে কাজ করতে যাও, তোমাকে অবশ্যই কিছু টাকা দিয়ে শিখতে হবে। যেমন কম্পিউটার শিখতে যাচ্ছ, ও প্রথমে আমাদের কতগুলো টাকা দিতে হবে? তো
এই টাকাগুলাকে আমরা শিক্ষানবী সালামি বলবো। কি বলবো? এটা শিক্ষানবী সালামি। তাহলে শিক্ষানবী সালামিটা কি? আয়। শিক্ষানবী সালামি আয়, আর শিক্ষানবী ভাতা বললে কি হবে? ব্যয় হবে। তারপর দেখো এখানে বলছে অনাদায়ী পাওনা আদায়। অনাদায়ী পাওনা আদায়, তাহলে আমরা কি জানি? অনাদায়ী অনাদায়ী পাওনা জিনিসটা কি? অনাদায়ী পাওনা অন্য নাম হচ্ছে যে কুঋণ। অনাদায়ী পাওনা নাম হচ্ছে কুঋণ, বা আরো নাম হচ্ছে অপ্রাপ্য কুঋণ, অপ্রাপ্য ঋণ, বা অনাদায়ী পাওনা, বা অনাদায়ী দেনা। এগুলো সবগুলো হচ্ছে কুঋণের অন্য নাম। এখন কথা বুঝো, কুঋণটা কি? কুঋণটা হচ্ছে, ধরো তুমি রহিমের কাছ থেকে রহিমের কাছে 5,000 টাকা পাও। কত টাকা? 5,000 টাকা। তো তুমি ভেবেই নিছো বা ধরে নিছো যে ও কিন্তু 5,000 টাকা দিবে না, অনাদায়ী ধরে ও, তুমি কি ভাবছো? ওই টাকাগুলো দিবে না। তো কয়েক বছর পরে বা কিছু অনেক বছর পরে, 2-3 বছর পরে দেখতেছো যে ও তোমাকে 2,000 টাকা দিছে 5,000 টাকার মধ্যে। কত টাকা? 2,000 টাকা। এই 2,000 টাকাটাই হচ্ছে কুঋণ সঞ্চিতি। কি সঞ্চিতি? কুঋণ সঞ্চিতি বা অনাদায়ী পাওনা আদায়। এটা কি বলবে? সরি, এটা কি বলবে? কি? অনাদায়ী পাওনা আদায়। তাহলে অনাদায়ী পাওনা আদায়টা কি? আমার জন্য আয়। আমার জন্য কি? আয়। ধরো অনেক সে 5,000 টাকা নিয়ে ঘুরে অনেকদিন টাকাগুলো দিয়ে নাই, তারপর কিছু মাস বা কিছু বছর পর তোমাকে 2,000 টাকা দিছে। এইটা কি বলবে? কি? অনাদায়ী পাওনা আদায়। তাহলে অনাদায়ী পাওনা আদায়টা কি? আয়। আমার জন্য কি? আয়। তারপর বলছে কি? কপিরাইট। তো এটা আমি আগেও বুঝেছি। সুনাম সুনাম প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, এগুলো সবগুলো স্থায়ী সম্পদ। কি সম্পদ? স্থায়ী সম্পদ। তো এখানে কি বলছে? সরঞ্জাম। সরঞ্জামটা হচ্ছে স্থায়ী সম্পদ। কি সম্পদ? আর এটা হচ্ছে শিক্ষানবী ভাতা। শিক্ষানবী ভাতা হচ্ছে যে শিক্ষক তুমি, মানে তুমি যার কাছ থেকে শিখবে সে তোমাকে যদি দেয়, মানে কি দে? শিক্ষানবী ভাতা। ধরো কিছু কাজ করতে শিখছো, তোমাকেও মালিকে কিছু টাকা দিছে, এটাকে বলবে ভাতা। শিক্ষানবী কি? শিক্ষানবী ভাতাকে আমরা ডেবিট পাশে লিখি। কি পাশে লিখি? ডেবিট পাশ। শিক্ষানবী ভাতা ব্যয়, আর শিক্ষানবী সালামি কি? আয়। তারপর হচ্ছে ক্রয় খতিয়ানের জের। ক্রয় খতিয়ানের জেরের অন্যান্য নাম হচ্ছে কি? পাওনাদার। দেখো পাওনাদার, তারপরে দেনা, দেনার অন্য নাম কি? পাওনাদার। ক্রয় খতিয়ানের জের, তারপরে হচ্ছে যে ফদয় হিসাব, এগুলো হচ্ছে কি? পাওনাদারের নাম। তাহলে পাওনাদার, দেনা, ক্রয় খতিয়ানের জের, ফদয় হিসাব। আর এটা হচ্ছে বিক্রয় খতিয়ানের জের। বিক্রয় খতিয়ানের জের হচ্ছে দেনাদার অন্যান্য নাম। দেনাদারের আরো কিছু নাম আছে। দেনাদার, পুস্তুক ঋণ, তারপরে হচ্ছে পাওনা, তারপর হচ্ছে যে দেনাদার, পুস্তুক ঋণ, পাওনা, বিক্রয় খতিয়ানের জের। বিক্রয় খতিয়ানের জের, তারপরে হচ্ছে যে দেনাদার, পুস্তুক ঋণ, পাওনা, বিক্রয় খতিয়ানের জের, প্রাপ্য হিসাব। কি হিসাব? প্রাপ্য হিসাব। তারপর হচ্ছে আর কিছু আছে, বুক ডটস, এগুলা। তাহলে আমাদের সবগুলো প্রশ্ন কোশ্চেন সলভ করা শেষ। তাহলে কোন কোন দফা রেয়ামিলে মিলে অন্তর্ভুক্ত হবে না? কোনটা কোনটা? সমাপনী মজুত পণ্য রেয়ামিলে মিলে অন্তর্ভুক্ত হবে না। একটা হচ্ছে সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য, আর একটা হচ্ছে নগদ তহবিল একক। তাহলে রেয়ামিল তো আমরা করছি। তার চলতি সম্পদ। কি সম্পদ? চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদ কোনগুলা? চলতি সম্পদ হবে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কি হবে? সম্পদ। তারপরে কি হবে? এখানে বলছে চলতি সম্পদ। আর চলতি সম্পদ আর কি কি দেখো? তা বিক্রয় খতিয়ানের জের। বিক্রয় খতিয়ানের যে অন্য নাম কি? দেনাদার। তাহলে এটা হবে। তারপর এখানে হ্যাঁ, সমাপনী নগদ তহবিল। সমাপনী নগদ তহবিলে কি? চলতি সম্পদ। আর চলতি দায় কোনগুলা? ক্রয় খতিয়ানের জের, চলতি দায়। ক্রয় খতিয়ানের জের কি? চলতি দায়। তারপরে হচ্ছে যে বকেয়া বাড়া হচ্ছে দায়। বকেয়া বাড়া দায়। তারপর অগ্রিম গ্রহণটা দায়। হ্যাঁ, এই দায় এগুলা। ধন্যবাদ সবাইকে।
পাশে থাকার জন্য।